আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটি গল্প। গল্পটির নাম হচ্ছে তোমাকেই চাই। আমি জানি তোমরা আমার উপর অনেকই রেগে আছো, কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের মাঝে কোনো গল্প নিয়ে আসিনি। তো আর টেনশন করো না, এখন থেকে রেগুলারলি ভিডিও দিব। যদি কোনো সমস্যা না হয়, তোমরা সবাই আমার জন্য দোয়া করো, যাতে আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে পারি। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। যে মেয়েকে জন্ম দিতে গিয়ে ওর মা মৃত্যুবরণ করেছে, যার জন্মের কথা শুনে 1 ঘন্টা পরে ওর বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, যার মুখ দেখে বের হলে আমার সব কাজে গন্ডগোল হয়ে যায়, এমন অলক্ষী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আম্মু, তোমার পায়ে পড়ি, দরকার হলে রাস্তা থেকে একটা কালো মেয়ে, একদম খ্যাত টাইপের একটা মেয়ে এনে যদি বলো বিয়ে করতে, তাও বিয়ে করে নিব, কিন্তু এই অপায়া অলক্ষী মেয়েকে বিয়ে করতে পারবো না। তখনই আম্মু একটু রাগ দেখিয়ে বলল, সৌরভ, তুই ভুলে যাস না, নীরার জন্যই এই পৃথিবীতে এসেছিস তুই। আমার বিয়ের 10 বছর হওয়ার পরও যখন আমার কোনো সন্তান হয়নি, তখন ওকে নিয়ে আসার 1 বছর পরেই তোর জন্ম হয়। আমি কোনো কিছুই শুনতে চাই না। আজকেই তোর সাথে ওর বিয়ে হবে। আমি সবাইকে বলেছি নীরাকে 2 দিনের মধ্যে বিয়ে দিব, আর আজ হচ্ছে শেষ দিন। এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে তোর সাথেই ওর বিয়ে দিয়ে সবার মুখ বন্ধ করে দিব। আমি বললাম, মা, তুমি একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছ। নীরার মুখ দেখে আমি কোনো কাজে গেলে সেই কাজে ব্যর্থ হই, আর ও যদি আমার বউ হয়, তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। প্রতিদিন ওর মুখ দেখে বের হলে আমি কোনো কাজেই সফল হতে পারবো না। আম্মু বলল, এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। নীরা তোর জন্য একদম পারফেক্ট। সৌরভ, আমি তোর মা, আমি তোর ভালো মন্দ সবকিছুই বুঝি। প্লিজ বাবা, তুই আমার দিকে তাকিয়ে নীরাকে বিয়েটা কর। দেখিস তুই জীবনে অনেক সুখী হবি। আমি একদম চুপচাপ হয়ে আছি। মা আমার হাতটা ধরে রাখছে, আর চোখে পানি টলমল করছে। পাশের রুমে নীরা দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছে। তখন আমি মায়ের চোখের পানিগুলো মুছে দিয়ে বললাম, মা, তুমি নীরাকে ছোটবেলা থেকে লালন পালন করেছ, আর তাকে আমি সবসময় বড় বোন জেনে এসেছি। এখন ওকে বিয়ে করলে সমাজ বা আশেপাশের মানুষজন কি বলবে, আর আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। একবার কি সেই সব কথা ভেবেচিন্তে দেখেছ? আম্মু বলল, তোর এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আমি মসজিদের ইমাম সাহেবের সাথে তোর বাবাকে এই ব্যাপারে কথা বলতে বলেছি। উনি বলেছেন, যদি নীরাকে আমি আমার বুকের দুধ খাওয়াই, তাহলে তোর সাথে নীরার বিয়ে দিতে পারবো না, আর যদি না খাওয়াই তাহলে কোনো বাধা থাকবে না। আর আমি তো কখনো নীরাকে আমার বুকের দুধ খাওয়াইনি, বরং নীরাকে প্রথমবার কোলে নিয়ে আমি মনে মনে বলেছিলাম, যদি আমার ঘরে কোনো ছেলে সন্তানের জন্ম হয়, তাহলে নীরাকে ওর সাথে বিয়ে দিয়ে ওকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে আসব। আমার মনে হয় সেই জন্যই নীরার বিয়ে বারবার ঠিক হওয়ার পরও ভেঙে যায়। বাবা সৌরভ, আমি তোর মা, তোর 2টা হাত ধরে বলি, তুই নীরাকে বিয়ে করে আমার মান সম্মান বাঁচিয়ে দে বাবা। মায়ের দিকে তাকিয়ে আমি বললাম, ঠিক আছে, বিয়ে করব। তুমি যখন চাইছো আমি নীরাকে বিয়ে করব। তখন মা অনেকটা খুশি হয়েছে, তবে আমি জানি এটা আমার জন্য সবচেয়ে বাজে সিদ্ধান্ত হয়েছে। মা বলল, আমি তোর বিয়ের সবকিছুই গতকালকে কেনাকাটা করে রেখেছি। কিছুক্ষণের মধ্যেই তোর আর নীরার বিয়ে দিয়ে আমি সবার মুখ বন্ধ করে দেব। তোর বাবাকে আমি ফোন করে বলে দেই কাজী সাহেব আর হুজুরকে সাথে নিয়ে আসতে। আমি বললাম, ঠিক আছে, বলো। আম্মু মুখে চওড়া হাসি নিয়ে চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে চলে গেছে। আমি একবার নীরার চোখের দিকে তাকিয়েছি। নীরার চোখে অশ্রু জমে আছে। নীরা আমাকে বিয়ে করতে চায় কিনা এটা একবার জিজ্ঞেস করব ভেবেছি, তখনই নীরা দরজা বন্ধ করে দিয়েছে। আমি নীরাকে কিছুই বলার সুযোগ পাইনি। তবে একটা কথা সত্যি, নীরাকে মা যাকে বিয়ে করতে বলবে, নীরা তাকে চোখ বুজে বিয়ে করে নিবে। তার কারণটা জানতে হলে কিছুটা পেছনে যেতে হবে। তবে চলুন সময় নিয়ে একটু নীরার অতীতটা জেনে আসি। আজ থেকে 2 দিন আগে যখন পাশের বাসার আন্টি নীরাকে দেখে বলে, কিরে নীরা, তোর বিয়ে এবারও নাকি ভেঙে গেছে। তা এই নিয়ে তোর কয়টা বিয়ে ঠিক হওয়ার পরও ভেঙে গেছে। পাশের বাসার আন্টির এমন কথা শুনে নীরা একটুও কষ্ট পায়নি, কারণ নীরার এই নিয়ে 15 বার বিয়ের পাকা কথা হওয়ার পরেও বিয়ে ভেঙে গেছে। নীরার বিয়ে ভাঙার কারণটা সবারই জানা। সেটা হচ্ছে নীরাকে জন্ম দিতে গিয়ে তার মা মৃত্যুবরণ করেছে। তার কিছুক্ষণ পরেই তার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। নীরার বাবা মা দুজনের এমন মৃত্যুর পর নীরাকে কেউই কারো বাড়িতে নিতে রাজি হয়নি। নীরার দাদা দাদি আর চাচারা তো নীরার চেহারাটা পর্যন্ত দেখেনি। সবাই নীরাকে পোড়া কপালনি বলে সম্বোধন করে। ওকে হাসপাতালে রেখে যার যার মতো চলে গেছে। নীরার নামের চাইতে ওকে অপায়া অলক্ষী নামে সবাই ডাকতে পছন্দ করে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। আর সেই ব্যক্তিটি হচ্ছে আমার মা, মানে নীরার খালাম্মা। ওহ, ভালো কথা, নীরা কিন্তু আমার আপন খালাতো বোন। তবে নীরা আমার থেকে 1 বছরের বড়।
তবে আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি নীরার সাথে তেমন একটা কথাবার্তা বলি না। নীরাও আমার সামনে এত একটা আসে না। কারণটা হলো নীরাকে বলে একদিন আমার বাবার সাথে আমি বাজারে গিয়েছিলাম, আর তখনই আমি হারিয়ে গিয়েছিলাম। তারপর সমস্ত এলাকায় মাইকিং করে আমাকে খুঁজে বের করা হয়। এরপর বাবা মাকে জানিয়ে দিয়েছে আমি কোথাও গেলে আমার সামনে যেন নীরা না আসে, যার কারণে আমাকে বেশিরভাগ সময় বিভিন্ন হোস্টেলে থাকতে হয়েছে পড়াশোনা করার জন্য। আমি মাঝে মাঝে বাড়িতে আসলে সেই সময় নীরাকে ঘরবন্দি করে রাখা হতো। নীরার বয়স এখন 22 বছর আর আমার বয়স 21 বছর। মায়ের বিয়ের 10 বছর পর্যন্ত তার কোনো সন্তান হচ্ছিল না, যার কারণে মা নীরাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আর তার 1 বছর পরে আমার জন্ম হয়, আর তার 3 বছর পর আমার ছোট বোন রুবার জন্ম হয়। অনেকেই মনে করে নীরার ভাগ্যের কারণে মা সন্তান লাভ করছেন, যার কারণে মা নীরাকে খুব আদর করে। তবে নীরা শুধু মার জন্যই লাকি, অন্য কেউ নীরার মুখ দেখে কোনো শুভ কাজে গেলে তার নিশ্চিত অশুভ হয়ে ফিরতে হয়। আস্তে আস্তে এই খবর আমাদের আশেপাশে সব জায়গায় জানাজানি হয়ে গেছে, যার কারণে নীরার বিয়ে ঠিক হওয়ার পরও ভেঙে যায়। আর সেই কথাটাই পাশের বাসার আন্টি বলেছিল, তখনই কথাটা শুনে ফেলেছে মা, যার ফলে এক প্রকার আন্টিকে ধুয়ে দিয়েছে হুলফাটার দিয়ে। তখনই আন্টি রেগে বলে ওঠে, এই অপায়া অলক্ষী মেয়েকে নিয়ে এত বড়াই করেন কেন? এই মেয়ের বিয়ে তো জীবনও দিতে পারবেন না, আর এই অলক্ষী মেয়ের কারণে আপনার মেয়েরও বিয়ে কোনোদিন হবে না। তখনই মা রেগে বলে উঠল, নীরাকে আমি 2 দিনের মধ্যে বিয়ে দিব, এরপর দেখবো নীরাকে অপায়া অলক্ষী বলে কে ডাকে। যে রাখবে তার মুখ সুই সুতা দিয়ে সেলাই করে দেব। কথা বলেই মা নীরাকে সাথে করে নিয়ে ঘরে চলে এসেছে। মাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছেন, আর নীরাকে বলছে তোকে আমি 2 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিব। নীরা কিছু না বলেই রুমে চলে গেছে। আর এইদিকে আমি মনে মনে বলি, সত্যি তো এই অপায়া অলক্ষী মেয়েকে কোন ছেলে বিয়ে করবে, যার মুখ দেখে কোনো কাজে বের হলে সেই কাজে সবসময় ব্যর্থ হতে হয়। যাক, এত চিন্তা করে আমার কি, যার ভাগ্যে আছে সেই বিয়ে করবে বলে আমি সন্ধ্যার দিকে ঘর থেকে বের হয়ে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। তখনই মা ফোন করে দ্রুত বাড়িতে আসতে বলল। আমি বাড়িতে আসতেই মা নীরাকে বিয়ে করার কথা বলে আমাকে। মায়ের মুখের দিকে তাকিয়ে নীরাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। এখন মনে মনে ভাবছি, তাহলে এই অপায়া অলক্ষী মেয়েটির বর অবশেষে তাহলে আমি হতে যাচ্ছি। এসব বসে বসে ভাবছি, তখনই রুবা এসে বলল। রুবা বলল, ভাইয়া তোকে আম্মু ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে বসার ঘরে আসতে বলেছে। কাজী সাহেব আর হুজুর চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে। আমি বললাম হ্যাঁ আসতেছি। তখন রুবা চলে গেছে। আমি কিছুটা বিরক্ত হয়ে ফ্রেশ হতে চলে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বসার ঘরে যেতেই দেখি কাজী সাহেব আর হুজুর আমাদের বাড়ির আশেপাশের কিছু মুরব্বি বসে আছে। আমি গিয়ে সোফায় বসার সাথে সাথেই বাবা বলল কাজী সাহেব কার্যক্রম শুরু করেন। কনে ভেতরের ঘরে আছে আর ছেলে আপনার সামনেই বসা। কাজী সাহেব ওনার মতো করে কিছু কাজ করলেন, তারপর আমাকে বরের জায়গায় স্বাক্ষর করতে বলেছেন। আমি স্বাক্ষর করার পর উনি ভেতরের ঘরে গিয়ে নীরার স্বাক্ষর নিয়ে এসেছে। এরপর হুজুর সাহেব ইসলামিক নিয়ম অনুসারে বিয়েটা পড়িয়ে দিয়েছেন। বাবা সবাইকে খেজুর আর মিষ্টি খেতে দিয়েছে। আস্তে আস্তে সবাই চলে গেছে। আমি একা রুমে বসে আছি। বিয়েতে আপাতত তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, যার ফলে আমাদের কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি। তবে বাবা বলেছে সামনে একটা ভালো দিন দেখে আমাদের বিয়ের উপলক্ষে একটা অনুষ্ঠান করা হবে, তখন সব আত্মীয় স্বজনকে ইনভাইট করবে। মা নীরাকে নিয়ে এসেছে। নীরা একদম বউ সেজে আছে। তারপর আমার পাশে দাঁড় করিয়ে কিছু ছবি তুলে রুবা নীরাকে নিয়ে চলে গেছে। আমি একা বসে আছি। কিছুক্ষণ পর রুবা এসে আমাকে বলল। রুবা বলল, ভাইয়া যাও, তোমার রুমে যাও। আজ থেকে নীরা আপু আমাদের ভাবি আর তোমার বউ। এখন দেখবো নীরা আপুকে সবাই কি করে অলক্ষী অপায়া বলে ডাকে। তখন আমি বললাম, বিয়েটা তো আমার সঙ্গে হয়েছে, এখন আমার জীবনটা কেমন ভাবে যাবে সেটাই দেখার বিষয়। তোরা সবাই মিলে আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছিস। এই বলে আমি সোজা উঠে নিজের ঘরে চলে গেলাম। গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। নীরা বসে আছে। আমার একটু আগ্রহ হচ্ছে না তার কাছে যেতে। তারপরও একটু সামনে গিয়ে আমি কিছু কথা বলি। আমি বললাম, আমাকে বিয়ে করতে তোমার একটু লজ্জা করেনি? আমি তোমার থেকে বয়সে ছোট। তুমি মাকে বললে মা কি আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হতো? নীরা তখনও চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। আমি তখন আবারও বললাম, তোমাকে কিছু কথা বলি। আমি যখন সকালে ঘুম থেকে উঠবো তখন যেন তোমার মুখটা আমি না দেখি, কারণ আমি চাই না তোমার জন্য আমার প্রতিটা দিন মাটি হয়ে যাক। তোমার মুখ দেখে বের হলে আমার সব কাজ বৃথা হয়ে যাবে। তুমি নিজে একটা অলক্ষী। জন্মের সময় মা এবং জন্মের পরে বাবাকে মেরে ফেলেছ। এখন এসেছ আমার জীবনটা নষ্ট করতে। নীরা এবার চুপচাপ হয়ে আছে। তখন আবার আমি বলি,
একমাত্র মায়ের সামনে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, আর বাকি সময় আমার থেকে এক হাত দূরে থাকবে। তখন চেয়ে দেখি নীরা একটা বালিশ নিয়ে উঠে কোনো কথা না বলে সোজা নিচে এসে শুয়ে পড়েছে। আমি ওর কর্মকাণ্ডে অবাক হয়ে তাকিয়ে আছি। তখন হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়েছে। চিরকুট খুলে দেখি লেখা আছে, আমি জানি তুমি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেছো, তবে কথা দিচ্ছি কখনো আমার মুখ সকালে দেখতে হবে না। আর আমি এটাও কথা দিচ্ছি, আমি কোনো সময় তোমার কাছে স্ত্রীর অধিকার প্রয়োগ করব না। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তাও প্লিজ দয়া করে আমার জন্ম নিয়ে কোনো কথা বলো না। তখন আমি চুপ করে খাটের উপর গিয়ে শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবছি, নীরা আমাকে বিয়ে করতে রাজি ছিল তো? আচ্ছা, একবার জিজ্ঞেস করব সে কখনো প্রেম করেছে কিনা। মনে হয় করেছে। ওর সম্পর্কে সব জানার পরে ছেড়ে চলে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নীরা ঘরে নেই। যাক, ভালোই হয়েছে, অলক্ষিতার মুখ দেখতে হলো না। কিছুক্ষণ বসে থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়েছি। তখন রুবা বলল, ভাইয়া আজ মনে হয় তোদের ঘুম ভালো হয়নি। আমি বললাম, তুই এত কথা বলছিস কেন? তখন রুবা চুপ হয়ে গেছে। আমি দ্রুত খাবার শেষ করে বের হতে যাচ্ছি। তখনই মা ডাক দিয়ে বলল, সৌরভ তুই কি অফিসে যাচ্ছিস? আমি বললাম, না, আমি ভার্সিটিতে যাচ্ছি, দুপুরে অফিসে যাব। মা বলল, শোন, আজ থেকে নীরাকে তোর সাথে বাইকে করে নিয়ে যাস, আর প্রতিদিন ওর অফিস ছুটি হওয়ার পর নিয়ে আসবি। আপনাদের তো বলতেই ভুলে গেছি, নীরা একটা কোম্পানিতে চাকরি করে, ভালো টাকা বেতন পায়। আর আমি একটা ছোট কোম্পানিতে চাকরি করি, মানে পার্ট টাইম চাকরি, যা দিয়ে কোনো মতে নিজের হাত খরচটা চলে। তবে আমার বাইক কেনার টাকাটা নাকি নীরাই দিয়েছে। এটা মা আমাকে উঠতে বসতে বলতো। আমি রাগ করে একবার বাইকের চাবি দিয়ে দিয়েছিলাম। এরপর থেকে আর কখনো মা এসব কথা বলেনি আমার সামনে। মা বলল, কি বলেছি মনে থাকবে তো তোর? আমি মনে মনে বললাম, এই শেষ। এই আপদ আমার বাইকে উঠলে বাইকটার কাম শেষ হয়ে যাবে। তখনই নীরা এসে আমার পেছনে বসে। আমি কিছু না বলেই বাইকটা চালিয়ে যেই মেন রাস্তায় এসেছি, তখনই বাইক থামিয়ে আমি বললাম, নীরা তুমি নামো তো। নীরা কিছুটা রাগ করে নেমেছে। তখন আমি মানিব্যাগ থেকে 100 টাকা বের করে ওর হাতে দিয়ে বলি, নাও, এটা দিয়ে রিক্সা ভাড়া করে চলে যাও। তোমাকে নিয়ে আমি বাইকে করে যেতে পারবো না। আমার বন্ধুরা দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। নীরা বলল, আমার টাকা দিয়ে বাইক কিনে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, তাই না? নাও, তোমার টাকা লাগবে না আমার। বলে টাকাটা আমার বুক পকেটে দিয়ে বলে, আমাকে নামিয়ে দিচ্ছ, দেখো তোমার বাইক নষ্ট হয়ে যাবে। কথাটা বলে একটা রিক্সা নিয়ে উঠে চলে গেছে। আমি নীরার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তখনই আমার মনে পড়ে গেছে, আরে নীরা যে বলেছে আমার বাইক চলবে না, তাহলে স্টার্ট দিয়ে দেখি তো। যেই বাইকটা স্টার্ট দিয়েছি সত্যি সত্যি বাইক চালু হচ্ছে না। মনে মনে ভাবছি, এমন মুখ পড়া মেয়েটা আমার ভাগ্যে কেন দিলে আল্লাহ? হে আমার আল্লাহ, আপনি দয়া করে আমাকে ওর হাত থেকে মুক্তি করে দিন। বলে বাইকটাকে 2টা লাথি দিয়ে গ্যারেজে নিয়ে গিয়ে মিস্ত্রিকে দেখেছি। 3 ঘন্টা কাজ করে উনি গাড়িটা ঠিক করে দিয়েছেন। ওনার বিলটা দিয়ে বাইক নিয়ে সোজা অফিসে গিয়েছি। অফিসে ঢুকতেই রিসেপশনে বসে থাকা শান্তা বলে ওঠে, সৌরভ সাহেব, একটা চিঠি ছিল আপনার জন্য। আতিক স্যার আপনাকে দিতে বলেছে। আমি বললাম, দেন তো দেখি। বলে চিঠিটা খুলে দেখি আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, আর ওনাদের পার্ট টাইম লোকের কোনো দরকার নেই। সাথে 1 মাসের অগ্রিম বেতনের চেকও দেওয়া আছে। আমি মুচকে হেসে মনে মনে বলি, সেটা তো হওয়ারই কথা ছিল। বলে কোনো কথা না বলে সোজা বাইরে এসে বাইকটা নিয়ে বাড়িতে আসতেছি। আর মনে মনে ভাবতেছি, আমার জীবনটা এমনভাবে ধ্বংস করার কি দরকার ছিল মা? ঠিক তখনই চেয়ে দেখি নীরা একটা ছেলের সাথে রিক্সা করে যাচ্ছে, আর অনেক হাসতেছে। নীরাকে এমনভাবে হাসতে আমি কখনো দেখিনি। তাহলে কি নীরা আমাদের সবার সামনে নিজেকে ইচ্ছে করে এমনভাবে গম্ভীর রাখে? মা কত চেষ্টা করে নীরা যেন হাসি মুখে থাকে, তাও নীরা হাসে না। আর নীরা ছেলেটার সাথে কিভাবে হাসতেছে? তাহলে কি নীরা আমাদের সবাইকে ঠকাচ্ছে? ঠিক তখনই যা দেখলাম তা দেখে আরো অবাক হলাম। আমার স্ত্রী নীরাকে আমি খুব ছোটবেলা থেকে চিনি, কিন্তু কখনো এমনভাবে হাসতে দেখিনি। আজ যেমনভাবে ওই ছেলেটার সাথে রিক্সায় বসে হাসতেছে। মাত্র গতকালই নীরার সাথে আমার বিয়েটা হয়েছে। মায়ের দিকে তাকিয়ে ওকে বিয়ে করেছি, আর আজকে অন্য ছেলের সাথে এমনভাবে দেখতে পাবো অন্তত এটা আশা করিনি। নীরাকে হাসানোর জন্য আমার মা সব সময় চেষ্টা করত, কিন্তু কোনো লাভ হয় না। সব সময় বাড়িতে গম্ভীরভাবে থাকে। আজ ছেলেটার সাথে নীরার এমন হাসার রহস্য কি? তাহলে কি নীরা আমাদের সবাইকে ঠকাচ্ছে? এসব চিন্তা ভাবনা করতেছি, তখনই ওরা দুজনেই রিক্সা থেকে নেমে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। আমিও বাইক নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে গেলাম। পার্কিং জোনে বাইক রেখে মুখে মাস্ক পরে আর চোখে কালো একটা চশমা পরে ভেতরে প্রবেশ করি। উকি ঝুঁকি দিয়ে দেখি নীরা আর ওই ছেলেটা একদম কর্নারের টেবিলে বসা।
আমি আড়াআড়িভাবে 3 টেবিল পেছনে বসে পকেট থেকে মোবাইলটা বের করে দূর থেকে ভিডিও করেছি অল্প কিছুক্ষণ। আমাকে অবাক করে দিয়ে ছেলেটা নীরার হাতটা ধরেছে। নীরাকে দেখে মনে হচ্ছে সেও স্বাভাবিক আছে। আমি অল্প কিছুক্ষণ ভিডিও করে সোজা বাইরে চলে আসি। আজ মহারানী বাড়িতে আসুক, আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথে এমন কাজ করছে। মাকে এখন কিছু বলা যাবে না, কারণ মাকে এসব দেখালে মা অনেকটা কষ্ট পাবে। ওর জন্য মা কি না করছে। আমাকে সবসময় হোস্টেলে রেখেছে, কারণ আমি নীরাকে ছোটবেলা থেকেই ঘৃণা করতাম। আচ্ছা, ও যদি কাউকে পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? আর সে মাকে বলেনি কেন যে খালামণি আমি একজনকে ভালোবাসি? এসব ভাবতে ভাবতে মেন রাস্তায় চলে এসেছি। মেন রাস্তায় এসে বাইক থামিয়ে নীরার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি একা বাড়িতে গেলে মা ভীষণ কষ্ট পাবে। সন্ধ্যা 6টার দিকে নীরাকে দেখি একটা রিক্সা করে আসতেছে। আমি এমনভাবে সামনে গিয়েছি যেন আমি ওর সম্পর্কে কিছুই জানি না আর কিছুই দেখিনি। কাছে গিয়ে রিক্সা থামিয়ে আমি বললাম, নীরা নামো, আমি তোমাকে বাইকে করে বাড়িতে নিয়ে যাব। তা না হলে মা কষ্ট পাবে আর পরে আমাকে বকাঝকা করবে। তখন নীরা বলল, থাক, তার কোনো দরকার নেই। আমি তোমার সাথে গেলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তোমার বন্ধুরা সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। আর তার চাইতেও বড় কথা হলো তোমার বাইক নষ্ট। ঠিক তখনই আমি নীরার মুখ চেপে ধরে বলি, যা বলছো এর মধ্যেই থাকো, এর বেশি বলার কোনো দরকার নেই। এমনিতেই সকালে বলছো বাইক নষ্ট হবে, আর সাথে সাথেই নষ্ট হয়ে গেছে। 3 ঘন্টা বসে থেকে বাইক ঠিক করিয়েছি। আজ ভার্সিটিতে ক্লাস করতে পর্যন্ত পারিনি বলে হাতটা সরিয়ে নিয়েছি। নীরার চেহারা কালো হয়ে গেছে আর তখন বলল, সরি, আমি বুঝতে পারিনি যে সত্যি সত্যি বাইক নষ্ট হয়ে যাবে। আমি বললাম, তুমি এমন অনেক কিছুই বুঝতে পারো না, যার কারণে খেসারত দিতে হয় আমাকে আর আমার পরিবারকে। এখন কথা কম বলে এসো, বলে বাইকে এসে বসেছি। তখন নীরা পার্স ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে রিক্সার ড্রাইভারকে দিয়েছে। তখন রিক্সার ড্রাইভার বলল, আপা, আমার কাছে এত বড় নোটের ভাঙতি নেই, একটু কষ্ট করে ভাঙতি দেন। নীরা কিছুটা বিরক্তি হয়ে আমার দিকে তাকিয়েছে। তখন আমি মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে রিক্সার ড্রাইভারকে দিয়েছি। নীরা বলল, তুমি টাকা দিতে গেলে কেন? আমি বললাম, হাওলাত দিয়েছি, তুমি ভাঙতি করে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। এখন এসো, বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে। নীরা বাইকে এসে বসেছে, মাঝে ওর ব্যাগটা রেখেছে। আমি কিছুই বলিনি। অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে এসেছি। আমার সাথে নীরাকে দেখে মা অনেকটাই খুশি হয়েছেন। মা বলল, যাক বাবা, আমি অনেক খুশি হয়েছি, তুই নীরাকে কষ্ট করে সাথে নিয়ে এসেছিস। এখন থেকে আমার আর তেমন কোনো চিন্তা করতে হবে না, তুই নীরাকে সবসময় এমনভাবে নিয়ে আসবি। আমি বললাম, ঠিক আছে, বলেই রুমে চলে এসেছি। তখন চেয়ে দেখি নীরা ওয়াশরুমে যাচ্ছে। আমি ওর হাতটা ধরে বললি, শোনো, এই ওয়াশরুমে তুমি যাবে না, এটাতে শুধু আমি যাব, তুমি তোমার রুমের ওয়াশরুমে যাবে। নীরা বলল, হাতটা ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। আমি হাতটা ছেড়ে দিয়ে ওয়াশরুমে যাচ্ছি। তখনই নীরা বলল, ঠিক আছে, আমি আমার রুমের ওয়াশরুমে যাচ্ছি। যদি খালামণি জিজ্ঞেস করে তাহলে বলবো আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি বললাম, মায়ের কাছে এমনভাবে নিজেকে আর কত ভালো রাখবে? একদিন তোমার সব ভালো মানুষই চেহারার পেছনে লুকিয়ে থাকা আসল চেহারা বের হবে। সেই দিন কি হবে একবার ভেবে দেখেছো? নীরা বলল, সৌরভ, তুমি কি বলতে চাচ্ছ? আমার কি চেহারা তুমি বের করবে? কি বলতে চাচ্ছ? আমি বললাম, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আর শোনো, আমি আগে ফ্রেশ হতে যাব, এরপর তুমি যাবে। যদি তোমার বেশি তাড়া থাকে তাহলে অন্য বাথরুমে যাও। বলেই আমি ওয়াশরুমে চলে গেছি। নীরা রাগ করে বসে আছে আর মনে মনে ভাবছে, সৌরভ কি এমন দেখেছে যার কারণে একদিনে এতটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক তখনই রুবা এসে বলে। রুবা বলল, আমি কি আসতে পারি? নীরা বলল, আরে রুবা, তুই আয়, তোর আবার অনুমতি নিতে হবে নাকি? আরেকটা কথা, তবে নীরাকে মা ছাড়া আরো একজন ভালোবাসে, সে হচ্ছে আমার বোন রুবা। রুবা বলল, শোনো আপু, আমি এখন থেকে তোমাকে ভাবি বলে ডাকবো। নীরা বলল, কেন? রুবা বলল, কারণ ভাবি বলে ডাকলে তুমি আমাকে কোনো কাজের অর্ডার করতে পারবে না, কারণ স্বামীর ছোট বোন বলে কথা, কখন কোন কথা মনে করে নিবে, এরপর আবার আমার স্বামীর কাছে বানিয়ে বানিয়ে লাগাবে। নীরা বলল, ওরে আমার দুষ্টু রে, বলে রুবার কান টেনে ধরছে। রুবা বলল, আব্বু সরি, ভুল হয়েছে, আমি জীবনেও আর এমন দুষ্টুমি করব না। তখনই আমি ফ্রেশ হয়ে বের হয়েছি আর ওরা দুজনে দুষ্টুমি বন্ধ করে দিয়ে চুপচাপ হয়ে গেছে। আমি বললাম, অফিস থেকে কখন এসেছ? যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমাকে বলেছি তুমি আগে যাও, কিন্তু না, আমাকে আগে যেতে বলেছ। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুবা বলল, বাহ, একদিনেই এত কেয়ার। ভাই, তুই কবে এমন ছিলি? আমি বললাম, এই তুই এখানে কেন এসেছিস? যা গিয়ে পড়তে বস, এবার যদি কোনো রকম রেজাল্ট খারাপ হয় সোজা বিয়ে দিয়ে দিব। রুবা বলল,
তোমার থেকে আমার রেজাল্ট অনেক ভালো বলে এক দৌড়ে চলে গেছে। আর নীরা ফ্রেশ হতে চলে গেছে। আমি খাটের উপর শুয়ে বই পড়ছি। কিছুক্ষণ পর নীরা এসেছে, ভেজা চুল আর মেরুন কালার শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ আর এক মুঠো কাচের চুড়ি। তাকিয়ে আছি আমি নীরার দিকে। নীরা মুচকে এসে আমার পাশে এসে বসলো। আমি বললাম, এই তুই এত সুন্দর করে সেজেছিস কেন? নীরা বলল, তাতে তোমার কি? আমার ইচ্ছে হয়েছে, আমি সেজেছি। যদি তোমার দেখতে ইচ্ছে না হয় দেখবে না। আমি বললাম, এমন ভাবে সেজে গুজে সামনে আসলে সবারই দেখতে ইচ্ছে হবে। আজকের পর আর কোনো সময় এমন ভাবে সেজে গুজে আমার সামনে আসবে না, এই বলে দিলাম। নীরা বলল, তোমার দেখতে হলে দেখো, আমি কি বারণ করেছি যে দেখো না? তখন রুবা বাইরে থেকে ডাক দিয়ে বলে। রুবা বলল, আপু তোমাদের মা ডাকছে, খেতে আসো। তখনই নীরা উঠে চলে গেছে। আমি বইটা রেখে নীরার সাথে গেছি। খাবার টেবিলে আজ প্রথম নীরার সাথে বসেছি। সেই ছোটবেলা একবার বসেছিলাম, তখন আমার বদহজম হয়েছে, যার কারণে আমি নীরার সাথে আর জীবনও খেতে বসিনি। আজ নীরা আমার পাশে বসেছে। মা অনেকটাই খুশি হয়েছে, তবে আমি জানি নীরার সম্পর্কে সবকিছু জানলে মা অনেক কষ্ট পাবে। বাবা বলল, তা সৌরভ, তোর কেমন কাটলো সারাদিন? আমি কিছু বলবো তার আগেই মা বলল, আজ সারাদিন অনেক ভালো গেছে তাই না সৌরভ? তুমি ওর দিকে তাকিয়ে দেখো, একদিনে কেমন সুন্দর হয়ে গেছে ওই। আমি আর কিছু বলিনি, কারণ যাই বলি মা নীরার পক্ষ নিয়ে কথা বলবে। খানা শেষ করে রুমে এসে খাটের উপর শুয়ে পড়ি। নীরা বালিশ নিয়ে নিচে শুতে যাবে, তখনই আমি বললাম, আমি জানি কেন তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আচ্ছা, এমন অভিনয় কার কাছ থেকে শিখেছো তুমি? নীরা হাতের বালিশটা রেখে বলে। নীরা বলল, সৌরভ, তুমি আমাকে বিয়ে করেছো ঠিকই, এর মানে এই না যে যা তা আমার নামে বলবে আর আমি মুখ বুজে সহ্য করব। আমি বললাম, যেটা সত্যি সেটাই বলি। আর শোনো, এত চেঁচিয়ে কথা বলবে না, মা শুনতে পেলে কষ্ট পাবে। তুমি কি করছো সেটা তুমি জানো, আমি কেন তোমাকে বলতে যাব? নীরা বলল, আমি তোমার আর তোমার পরিবারের সাথে কোনো রকম অভিনয় করছি না, বরং তোমরা। তখনই নীরা চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না, চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি শোয়া থেকে উঠে ওর কাছে গেছি। আমি বললাম, থামলে কেন? বলো, আমি আর আমার পরিবার তোমার সাথে কি করেছি? নীরা কিছু বলছে না, এক পা দুপা করে পেছনে যাচ্ছে। আর আমি নীরার দিকে এগিয়ে যাচ্ছি। নীরা বলল, সৌরভ, তুমি এমন ভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? দেখো আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো, দেখি সরো। তখনই আমি নীরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে আটকিয়ে ওর দুটো হাত চেপে ধরে বলি, বলো, আমার পরিবার তোমার সাথে কি করেছে? তোমার মতো অপায়া অলক্ষী মেয়ে জীবনে কম দেখেছি। নীরা বলল, সৌরভ, আমি তোমাকে আগেই বলেছি আর এখনো বলি, আমার জন্ম নিয়ে কোনো রকম খারাপ কথা বলবে না। তখনই আমি আরো শক্ত করে নীরার হাতগুলি চেপে ধরে বলি, আমি বললাম, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই অপায়া অলক্ষী, তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তখনই চেয়ে দেখি নীরা কান্না করছে। আমি মুচকে হেসে বলি, শুরু হয়ে গেছে তোর ড্রামা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, তুই যা করতে চাচ্ছিস তা কোনোদিনই করতে পারবি না। এসব কোনো কথা যদি মায়ের কাছে বলিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। নীরার চোখ দিয়ে অঝরে অশ্রু পড়ছে। আমি হাতটা ছেড়ে দেই আর নীরা সাথে সাথে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি রাগ করে এসে শুয়ে পড়েছি। তখনই চেয়ে দেখি আমার হাতে রক্ত। আমি ধরে দেখি আলগা রক্ত। তখনই মনে পড়েছে নীরার হাতে কাচের চুড়ি ভেঙে ঢুকে গেছে, ওর হাতের রক্তটা আমার হাতে লেগে গেছে। আমি হাতের রক্তটা মুছে শুয়ে আছি। কিছুক্ষণ পর দেখি নীরা এসেছে, হাতে একটা কাপড় দিয়ে বাঁধা। আমি দেখেও না দেখার মতো করে আসি। তখন নীরা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে। আর আমি বললাম, আজকের কোনো কথা যদি মাকে বলো তাহলে তোমার জন্যই খারাপ হবে। আর তোমার হাতটা যে কেটে গেছে সেটা মা জিজ্ঞেস করলে বলবে চুরি পরতে গিয়ে ভেঙে গেছে, আর আমি নিজে ব্যান্ডেজ করে দিয়েছি। নীরা বলল, ছি, তুমি এমন ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমি বললাম, আমাকে তো ঘৃণা করবেই, কারণ। তখনই আমি চুপ হয়ে গেছি। নীরা বলল, কারণটা কি বলো, কি হলো? আমি বললাম, সেটা সময় বা প্রয়োজন হলেই বলবো, এখন আর কোনো কথা বলবে না বলেই আমি ঘুমিয়ে পড়েছি। নীরা নিজে নিজে কিছু কথা বলে সেও ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে রেডি হতে যাব, তখনই মনে পড়েছে আমার চাকরি তো চলে গেছে। এত সকালে উঠে কি করব? জীবনে এমন অপায়ামে কমই দেখেছি বলে শুয়ে পড়েছি। ওইদিকে নীরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেছে। তখনই মা বলল, নীরা, সৌরভ কোথায়? ওকে দেখছি না যে? নীরা বলল, দেখলাম তো শুয়ে আছে। মা বলল, শুয়ে আছে মানে? তুই ওকে ডাক দেস নাই? ওর তো অফিস আছে, আবার ভার্সিটিতেও ক্লাস করতে যাবে, যা গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। নীরা বলল, হ্যাঁ খালামণি, যাচ্ছি। বলে নীরা গিয়ে সৌরভকে ডাক দিতেই সৌরভ টান দিয়ে নীরাকে বুকের মাঝে নিয়ে গেছে।
সৌরভের এমন কাণ্ডে নীরা অবাক হয়ে গেছে। তখনই সৌরভ বলতেছে, আমার জান কলিজার টুকরা, বলে নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তখনই নীরা সৌরভের কানে চিমটি দিয়েছে, আর সৌরভ চোখ মেলে দেখে নীরা ওর বুকের উপর। তখনই লাফ দিয়ে উঠে বলে। সৌরভ বলল, এই তুমি আমার বুকের উপর এসেছো কেন? নীরা বলল, তুমি নিজেই তো আমাকে টেনে নিয়েছো। আমি বললাম, মিথ্যা বলো না, আমি ঘুমিয়েছিলাম, তখনই আমার মনে পড়ে গেছে, আমি স্বপ্ন দেখছিলাম আর তখনই নীরাকে বুকে টেনে নিয়েছিলাম। নীরা বলল, তোমাকে খালামণি ডাকছে। আমি বললাম, তুমি যাও, আমি আসতেছি। নীরা চলে গেছে। আমি কিছুক্ষণ পর খাবার টেবিলের সামনে গিয়েছি। মা বলল, সৌরভ, তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস কেন? তোর আজ অফিস ভার্সিটি যেতে হবে না? আমি বললাম, আমার চাকরি চলে গেছে, এ নাও সেই চিঠি, আর আজ মনটা খারাপ, ভার্সিটিতে যাব না। বাবা বলল, কি, তোর চাকরি চলে গেছে? আমি বললাম, হ্যাঁ, ওনারা বিনা নোটিশে আমাকে বের করে দিয়েছে। ওনাদের নাকি পার্ট টাইম জবের জন্য আর কোনো লোক দরকার নেই। তখনই পিছন থেকে একজন বলে ওঠে, নীরা যে অপায়া, তার প্রমাণ এবার আপনারা পেয়েছেন তো, নাকি এর থেকে বড় কোনো ক্ষতি হলে বিশ্বাস করবেন? তখনই বাবা মাকে বলে ওঠে, তোমাকে আমি বারণ করেছি, তাও তুমি সৌরভের সাথে নীরার বিয়েটা দিয়েছো, এবার বুঝো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করছি তোমরা সকলে ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য তোমাকে চাই গল্পের পার্ট 3। তো বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করি। আর গল্পটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনটি অন করে রাখবা, যাদের নেক্সট পার্ট সারার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়। তো চলো গল্পটি শুরু করা যাক। বাবা বলল, সৌরভের সাথে নীরার বিয়েটা দিতে বারণ করেছি, তাও তুমি দিয়েছ, এবার বুঝো। সবার সাথে সবার মিলন হয় না, আর নীরার সাথে সৌরভের ছোট থেকেই সমস্যা, তাও তুমি বিয়ে দিয়েছ। এখন ওর চাকরি চলে গেছে, এখন তো বুঝতে পারছো নীরা যে সৌরভের জন্য শরীর দশা হয়ে আসছে। বাবার কথাগুলি নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মা বলল, নীরা তুই অফিসে যা, আর সৌরভ তুই নীরাকে বাইকে করে নামিয়ে দিয়ে আয়। বাবা বলল, তাও তুমি নীরার হয়ে কথা বলবে? মা বলল, দেখো, চাকরি চলে গেছে, চাকরি আবার পাবে, কিন্তু নীরা আর সৌরভের মধ্যে যে বিয়ের সম্পর্কটা, সেটা তো শেষ করতে পারবো না। সৌরভ, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তোকে যা বলছি তাই কর। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি, বলে ঘরে গিয়ে বাইকের চাবিটা নিয়ে আসলাম। তারপর বাইক বের করেছি। নীরা এসে বসেছে, তবে আজ কোনো গ্যাপ রাখিনি, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসেছে। নীরার এমন কাজ দেখে আমি কিছুটা অবাক হলাম। নীরাকে নিয়ে ওর অফিসের সামনে এসে নামিয়ে দিয়েছি। আজ ভার্সিটিতে গিয়ে 2টা ক্লাস করেছি, মনটা কেমন জানি ভালো লাগছে। সন্ধ্যার দিকে গিয়ে নীরাকে অফিস থেকে নিয়ে এসেছি। আজ নীরার সাথে তেমন কোনো ঝগড়া করিনি। রাতে খাবার খাচ্ছি, তখন বাবা বলল, সৌরভ, এসব পার্ট টাইম চাকরি না করে আমার সাথে দোকানে কিছুটা সময় দিলেও তো পারিস। মা বলল, হ্যাঁ, তোর বাবা যা বলেছে সেটাই কর, এসব চাকরি করার কোনো দরকার নেই। আমি বললাম, এসব দোকান করা আমার কাছে বিরক্তিকর লাগে। বাবা বলল, এটা তো বিরক্তিকর লাগবে, আগামীকাল থেকে তুই আমার সাথে দোকানে বসবি, এসব চাকরি বাকরি করার দরকার নেই। মা বলল, ঠিক আছে, বসবে, এত রাগ করার দরকার নেই। আমি বললাম, ঠিক আছে, যাব, বলে উঠে যেতেছি। তখনই মা বলল, সৌরভ, তুই আমার সাথে আয়, বলে মা উঠে গিয়ে আমার হাতটা ধরে বাইরে নিয়ে চলে আসলো। মা বলল, সৌরভ, তুই সত্যি করে বলবি, নীরাকে মন থেকে বউ হিসেবে মেনে নিয়েছিস তো? আমি চুপ হয়ে আছি। তখনই মা আবার বলল, সৌরভ, নীরা আমার জন্য লাকি কেন জানিস? কারণ আমি নীরাকে মন থেকে ভালোবাসি, আর নীরাও আমাকে মন থেকে ভালোবাসে। তুই নীরাকে মন থেকে মেনে নিস, তাহলে দেখবি নীরাও তোর জন্য লাকি হয়ে আসবে। আমি বললাম, ঠিক আছে মা, আমি চেষ্টা করে দেখব, বলে ঘরে এসে চেয়ে দেখি নীরা খাটের উপর শুয়ে আছে। আমি এগিয়ে গিয়ে বলি, কি হলো, আজ তুমি খাটের উপর শুয়ে আছো কেন? নীরা বলল, এখন থেকে আমিও খাটের উপর থাকবো, যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তুমি নিচে শুয়ে পড়ো। আমি বললাম, বুঝতে পারছি, মা তোকে কিছু বলেছে, যার কারণে এমন করছো। তবে শোনো, আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না। নীরা বলল, সেটা তোমার ব্যাপার, তবে আমি আজ থেকে তোমাকে স্বামী হিসেবে মেনে নিলাম। তোমাকে এতটা ভালোবাসবো যতটা ভালোবাসা তুমি কল্পনাও করতে পারবে না। আমি বললাম, হঠাৎ করে আমাকে ভালোবাসবে বলছো, তার মানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে? তখনই নীরা শোয়া থেকে উঠে বলে। নীরা বলল, আমার বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? আমি তো কাউকে কোনোদিন ভালোই বাসিনি। আমি বললাম, ছি, তুমি এমন মিথ্যা কথা বলতে পারলে? নীরা বলল, দেখো, ভালো হবে না কিন্তু, আমি কাউকে ভালোবাসি না, আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। তখনই আমার মোবাইল বের করে নীরার হাতে দিয়ে ভিডিওটা দেখিয়ে বলি। আমি বললাম, তাহলে এটা কি মিথ্যা? নীরা ভিডিওটা দেখে আমার দিকে তাকিয়ে বলে। নীরা বলল, তার জন্যই তুমি আমার সাথে এমন করছো। আমি বললাম, শোনো, নিজেকে এতটা সত্যি সাবিত্রী আমার কাছে জানাতে আসবে না, আমি জানি তুমি বলবে,
বিশ্বাস করবে না, যার কারণে আমি ভিডিওটা করে রেখেছি। নীরা কিছু না বলে চুপচাপ শুয়ে পড়েছে। তখন আমি বলি, এখন কোনো কথা বলছো না কেন? কি হলো, সবকিছু ফাঁস হয়ে গেছে, যার কারণে এখন একদম চুপচাপ হয়ে গেছো, তাই না? নীরা বলল, দেখো আমি মিথ্যা বলি না, বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এখন যতই বলবো ততই তুমি আমাকে অবিশ্বাস করবে, কারণ তুমি আমাকে দেখেছো আমি একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছি, আর ছেলেটা আমার হাত ধরেছে। আমি বললাম, সব চোর ধরা বললে এমন কথাই বলবে। শোনো, তুমি আমাকে যা কিছুই বলো, এতে করে আমি তোমার কথা বিশ্বাস করছি না। আগামীকাল থেকে তুমি একা একা অফিসে যাবে। মা যদি বলে তাহলে তোমাকে মেন রাস্তায় নামিয়ে দিয়ে আসবো, সেখান থেকে তুমি রিক্সায় চলে যাবে। যদি আমার কথা না শোনো তাহলে আমি মাকে ভিডিওটা দেখিয়ে দিব। নীরা বলল, ঠিক আছে তাই হবে, তুমি এর জন্য আফসোস করবে আমি বলে দিলাম। এটা বলে নীরা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে, আর আমি খাটের উপর শুয়ে পড়েছি। সকালে উঠে নীরা নিজের মতো করে ফ্রেশ হয়েছে। আমিও আমার মতো করে ফ্রেশ হয়ে নাস্তা করে নীরাকে নিয়ে মেন রাস্তায় নামিয়ে দিয়ে আসলাম। যখনই নীরা রিক্সা করে চলে গেছে, আমি কিছুক্ষণ ঘুরে ভার্সিটিতে গিয়ে কিছু ক্লাস করে আবার দোকানে এসে বসেছি। বাবা বলল, সৌরভ তুই দোকানে বস, আমি কিছু মাল সামানা কিনে আনি মার্কেট থেকে। আমি বললাম, ঠিক আছে। বাবা চলে গেছে। আমি এবার দোকানে প্রথম বসিনি, আমি আগেও মাঝে মাঝে দোকানে বসতাম, আর তার কারণে কোন মাল কোথায় রাখা আছে সেটা আমি খুব ভালো করে জানি। বিকালটা ভালোই কেটেছে। সন্ধ্যার পর বাবা এসে বলল, সৌরভ তুই নীরাকে আনতে যা, পরে আবার তোর মায়ের কাছে নালিশ করবে। আমি বললাম, ঠিক আছে। আমি বের হয়েছি নীরাকে আনার জন্য। মেন রাস্তায় এসে বসে আছি, নীরার আসার কোনো নাম নেই। আরো কিছুক্ষণ অপেক্ষা করে নীরার অফিসের সামনে গেলাম। তখন চেয়ে দেখি মহারানী বসে আছে। আমাকে দেখে এগিয়ে এসে বলে, এত দেরি করলে কেন? আমি বললাম, আমি দেরি করেছি মানে? তুমি এখানে বসে আছো কেন? তোমাকে তো বলেছিলাম রিক্সা করে চলে যেতে। নীরা বলল, এখন থেকে প্রতিদিন তুমি আমাকে অফিসে নিয়ে আসবে, আমি রিক্সা করে যেতে পারবো না। আমি বললাম, এতদিন তো নিজে নিজে এসেছো আর গেছো, এখন যেতে পারবে না কেন শুনি? নীরা বলল, আগে বাইকে উঠে বসি, তারপর বলছি। বলে নীরা বাইকের পেছনে উঠে বসেছে। আমি বাইকের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তখন নীরা আমাকে শক্ত করে ধরেছে। আমি বুঝতে পারছি নীরা ভয় পাচ্ছে, তাই স্পিড কমিয়ে দিয়েছি। তখন নীরা বলল, জানতে চাইলে না কেন একা একা যেতে পারবো না? আমি বললাম, হ্যাঁ বলো। নীরা বলল, এখন তো আমার বর আছে, উনি থাকতে আমি একা একা যাব কেন? আমি বললাম, দেখো নীরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, তোমার মুখ দেখে বের হলে আমার সারাটা দিন মাটি হয়ে যায়। নীরা বলল, আজ তোমার কোন ক্ষতি হয়েছে? আমি বললাম, মানে? নীরা বলল, মানে আজ সকালে তো আমার সাথেই বের হয়েছ, আজ কি তোমার কোনো ক্ষতি হয়েছে? নীরার কথাটা শুনে একটু চিন্তা করছি, আর মনে মনে ভাবছি, সত্যি তো আজ তো কোনো রকম ক্ষতি হয়নি, এর কারণ কি? তখন নীরা বলে, কি হলো বলো না যে? আমি বললাম, যা ক্ষতি করার তা তো আগেই করে রেখেছ, এখন একটা ক্ষতি করার বাকি আছে, সেটা হলো আমি মরে গেলেই তোমার শান্তি হবে। নীরা বলল, আমার আগে তোমার মৃত্যু হবে না, আর এত তাড়াতাড়ি মরতে চাও কেন? এখনো তো কিছুই দেখোনি। আমি বললাম, জীবনে যা দেখেছি এতই যথেষ্ট, নতুন করে আর কিছু দেখার দরকার নেই। বাড়িতে এসেছি, এবার কষ্ট করে নামো। নীরা নেমেছে। আমি বাইক রেখে রুমে গিয়ে ফ্রেশ হতে যাব, তখনই নীরা দৌড়ে ওয়াশরুমে চলে গেছে। নীরা, এই নীরা, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। নীরা দরজা খুলেছে, তখন ওর দিকে তাকিয়ে আছি, আর আমার চোখ বড় বড় হয়ে গেছে। নীরা বলল, কি মন ভরেছে নাকি আরো কিছু দেখবে? আমি বললাম, থাক, আর কিছু দেখার দরকার নেই। নীরা মুচকি এসে দরজাটা লাগিয়ে দিয়েছে, শাওয়ার নিচ্ছে, আর আমি এখনো বসে চিন্তা করছি কি দেখেছি। কিছুক্ষণ পর নীরা বের হয়ে এসেছে, তখনই দেখে আমি মোবাইলটা হাতে নিয়ে গেম খেলছি। তখনই নীরা মায়ের কাছে গিয়ে বলল, খালামণি, আমি একটু আমার অফিসের কলিগের গায়ে হলুদের অনুষ্ঠানে যাব, কিন্তু সৌরভ রাজি হচ্ছে না, তুমি একটু ওকে বলবে? মা বলল, কি হারামজাদা তোকে বারণ করেছে? তবে রে, বলেই যাচ্ছে। তখনই বলে, আচ্ছা নীরা, তোকে আমি যা বলেছি তুই কি সেটাই করেছিস? নীরা বলল, হ্যাঁ। তবে মনে হচ্ছে তোমার আইডিয়াটা কাজে আসবে। মা বলল, হ্যাঁ, আমারও মনে হচ্ছে। তখনই নীরাকে সাথে নিয়ে মা এসেছে। আমি মোবাইল গেম খেলতেছি আর হাসতেছি। তখনই মা এসে আমার হাত থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে গিয়ে বলে, সৌরভ, নীরা তোকে যেখানে নিয়ে যেতে বলেছে সেখানে নিয়ে যা। আমি হ্যাঁ না কিছুই শুনতে চাচ্ছি না। আমি বললাম, মা, এখন তো অফিস থেকে এসেছে, আবার কোথায় যাবে? আর তাছাড়া আমার বাইকের তেল শেষ, এখন যেতে পারবো না, ওকে বলো রিক্সা করে চলে যেতে। তখনই মা আমার কান টেনে ধরে বলে, নীরা তোর বউ, ওকে তোর নিয়ে যাওয়া কর্তব্য, তুই এখনই ওকে নিয়ে যাবি, যা বলে দিলাম। আমি বললাম, নিয়ে যাচ্ছি, তুমি কানটা ছাড়ো। মা কান ছেড়ে চলে গেছে, আর নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আজ নীরাকে কেমন যেন লাগছে, বসন্তী কালার শাড়ি আর ম্যাচিং চুড়ি। তখন আমি বলি, নীরা এত হেসো না,
পরে কিন্তু কান্না করতে হবে। এখন বলো কোথায় যাবে? তখনই নীরা গিয়ে একটা শপিং ব্যাগ এনে আমার হাতে দিয়ে বলে, নাও এগুলো আগে পরে আসো। আমি বললাম, কেন, আমি এসব পরবো কেন? নীরা বলল, যা বলছি তাই করো, তা না হলে খালামণি। তখনই আমি ওর মুখ চেপে ধরে বলি, যাচ্ছি তো। বলেই ওকে ছেড়ে দিয়ে শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে গেছি। শপিং ব্যাগ খুলে দেখি ওর সাথে ম্যাচিং করা পাঞ্জাবি আর কালো পায়জামা। যাক, মন্দ লাগছে না। পাঞ্জাবিতে আমিও একদম তৈরি হয়ে বের হয়েছি। তখনই নীরা হা করে তাকিয়ে আছে। নীরা বলল, তোমাকে তো অনেক কিউট আর হ্যান্ডসাম লাগছে। আমি বললাম, কথা কম বলে বলো কোথায় যেতে হবে। নীরা বলল, আজ তোমাকে নিয়ে অনেক জায়গায় যাব, তবে প্রথমে আমার কলিকের গায়ে হলুদে যাব। আমি বললাম, দেখো, আমি বেশি জায়গাতে যেতে পারবো না। তোমার অফিসের কলিগের গায়ে হলুদ শেষ হলেই চলে আসব। এই শর্তে যেতে রাজি আছি। নীরা শর্ত মেনে রাজি হয়েছে। দুজনে বাইকে বসেছি। নীরা লোকেশন দিচ্ছে আর আমি সেই লোকেশন মতো জায়গাতে গিয়েছি। নীরা বলল, বাইক পার্কিং করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম, একটা কথা বলবো? নীরা বলল, হ্যাঁ বলো। আমি বললাম, আমি ভিতরে যাব না, তুমি যাও। নীরা বলল, কেন? তোমাকে যেতেই হবে, তা না হলে আমিও যাব না। আমি বললাম, তবে যেতে পারি, তার জন্য তোমাকে একটা কথা দিতে হবে। নীরা বলল, কি কথা? আমি বললাম, ভেতরে কেউ যদি জিজ্ঞেস করে আমি তোমার কি হই, তাহলে তুমি বলবে আমি তোমার কাজিন, মানে খালাতো ভাই লাগি। নীরা কিছুটা চুপচাপ থেকে বলে। নীরা বলল, ঠিক আছে চলো। আমি তখনই বাইক পার্কিং করে এসেছি। নীরা আমার হাতটা ধরে ভিতরে ঢুকতে যাচ্ছে, তখনই আমি হাতটা ছেড়ে আলাদাভাবে ঢুকেছি। নীরা সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওদের সামনে গেছে। আমি তো অনেক খুশি। যাক, এসে ভালোই হয়েছে, এখান থেকে কাউকে পটিয়ে নিব। তখনই নীরা ডাক দিয়ে বলে, সৌরভ এদিকে আসো। আমি কাছে গেছি, অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে। সত্যি বিয়ে বাড়িতে সব সুন্দর মেয়েদের দেখা মিলে। তখনই নীরা আমার হাতটা ধরে বলে, আপনারা সবাই আমার স্বামীর ছবি দেখতে চেয়েছিলেন, আজ আমি আপনাদের সবাইকে আমার স্বামীর সাথে পরিচয় করে দিয়েছি। বলেই নীরা আমার বাম হাতটা জড়িয়ে ধরে বলে, এটাই আমার পিচ্চি বর, যার সাথে মাত্র 2 দিন আগেই আমার বিয়ে হয়েছে। ও ভালো কথা, ও কিন্তু আমার কাজিন, মানে খালাতো জামাই। নীরার কথাগুলো শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ে। এটা তুমি কি করলে নীরা? তখনই নীরা বলল, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই আমার হাত ধরতে ও একটু লজ্জা পায়। আবার হয়েছে কি, সে আমার থেকে বয়সেও ছোট, যার কারণে আমার থেকে একটু দূরে দূরে থাকে। সত্যি বলতে ছোটবেলা থেকেই আমার বর একটু বেশি লজ্জা বোধ করে, যার কারণে সে এখানেও আসতে চায়নি, কিন্তু আমি অনেক জোর করে নিয়ে এসেছি, তাই না সৌরভ? তখন নীরার কানের কাছে গিয়ে বলি, আজ বাড়িতে চলো, এর জন্য তোমাকে মজা দেখাবো। নীরা বলল, মজা তো আমি দেখাবো, তুমি শুধু দেখবে আর কিছুই করতে পারবে না। আমি বললাম, নিজেকে বেশি চালাক মনে করো তাই না? তবে এটা ভালো লক্ষণ নয়। তখনই একজন বলে ওঠে, কি হলো মিস নীরা, দুজনে কি ফুসফুস করছেন? নীরা বলল, এই তেমন কিছু না, আমাকে নাকি আজ একটু বেশি সুন্দর লাগছে, সৌরভ সেটাই বলছে। তখন সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। নীরার এমন কথাবার্তা আমার খুব বিরক্তিকর লাগছে, তাও মুখ বুজে দাঁড়িয়ে আছি। পরিচয় পর্ব শেষ হয়েছে, সবাই কনের কাছে গেছে, তবে নীরা এক মুহূর্তের জন্য আমার হাতটা ছাড়ে না। এটা আমার কাছে একবার ভালো লাগছে, তবে যখনই সুন্দরী মেয়েদের দেখি তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অনুষ্ঠান শেষ হয়, আমরা খাওয়া দাওয়া শেষ করে দুজনে চলে আসি বাড়িতে। নীরা অনেক ক্লান্ত হয়ে গেছে, আমিও অনেক ক্লান্ত। রাতে ঘরে এসে দুজনেই আজ একসাথে শুয়ে পড়েছি। ঝগড়া করার মতো কোনো এনার্জি নেই শরীরে। সকালে ঘুম থেকে উঠে দেখি নীরা রুমে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে এসেছি, তখনই মা বলল আজ শুক্রবার, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি যে? আমি বললাম, আজ শুক্রবার? মা বলল, হ্যাঁ শুক্রবার, তবে উঠে যখন পড়েছিস তাহলে কিছু বাজার করে নিয়ে আয়। আমি বললাম, আমি বাজার করতে যেতে পারবো না, তুমি বাবাকে বলো। এই বলে চলে আসতেছি, তখনই মা বলল বাজার করা না শিখলে বউর ওনাপেনা আর বকা খেতে হবে, এর থেকে ভালো এখন বাজারটা শিখে নে। আমি বললাম, আমাকে বকা দিবে? মা তুমি কি যে বলো না, আমার পা টিপে অবসর পাবে না, আবার আমাকে মারবে। মা বলল, সেটা সময় বলে দিবে, এমন কথা তোর বাবাও বলেছিল, কিন্তু এখন তোর বাবা আমার মুখের উপর দিয়ে কোনো কথা বলার সাহস পায় না। কথা না বাড়িয়ে যা বাজার থেকে ভালো মাছ দেখে নিয়ে আয়, আর কিছু তরু তরকারি কিনে আন। আমি বললাম, যদি খারাপ হয় আমাকে কিছু বলতে পারবে না, এখন টাকা দাও। মা 2000 টাকা দিয়েছে, আমি বাজারে চলে গেলাম। আজ মাথায় শয়তান চেপে বসেছে। তখন ইচ্ছে করে সব গুড়া মাছ কিনেছি আর তাজা শিং মাছ। মহারানী, আজ তোমার জন্য আমাকে বাজারে আসতে হয়েছে। আমি জানি তুমি মাকে বলছো আমাকে বাজার করতে। আজ মাছ কুটতে কুটতে তোমার কোমর ব্যথা বানিয়ে ফেলবো।
সাথে চুনুপুটি মাছ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এসব বলতে বলতে বাড়িতে এসেছি। অনেক হাসি মুখে ব্যাগটা নিয়ে ঘরে ঢুকতেই নীরা এসে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গেছে। আমি কিছু না বলেই ঘরে চলে গেলাম আর দরজা বন্ধ করে কানে ইয়ারফোন লাগিয়ে আরামসে গান শুনতেছি। কিছুক্ষণ পর আমার দরজাতে জোরে জোরে ধাক্কা পড়লো। আমি একটু কান থেকে ইয়ারফোনটা খুলেছি। তখনই মা বলল, সৌরভ তুই গুড়া মাছ আনলি কেন? এগুলো কে কুটবে এখন? আমি আর কোনো কথা শুনতে পাইনি, কানে আবার ইয়ারফোন লাগিয়ে দিয়েছি। দুপুরবেলা জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে দেখি নীরা সবে মাত্র ফ্রেশ হতে যাচ্ছে আর আমার দিকে রাগে চোখে তাকাচ্ছে। মনে মনে বলি লাভ নাই, আমাকে বাজারে পাঠানোর প্রতিশোধ। আর বলবে আমাকে বাজারে পাঠাতে। নীরা চুপচাপ ওয়াশরুমে চলে গেছে। আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর নীরা ফ্রেশ হয়ে বের হয়েছে। তখনই রুবা এসে বলল, রুবা বলল, ভাইয়া তোদের বাবা ডাকছে, আজ সবাই একসাথে খাবে। আমি বললাম হ্যাঁ আসতেছি, তুই যা। নীরা আমার আগে চলে গেছে। আমি কিছুটা পরে গেছি। সবাই একসাথে খাবার খেতে বসেছি। তবে মজার কথা হলো মা আর নীরা দুজনে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি মিটমিট করে হাসতেছি। তখনই মা বলল, সৌরভ বাজারে কত টাকা খরচ হয়েছে? আমি বললাম যা দিয়েছো তার থেকে 200 টাকা বেশি খরচ হয়েছে। মা বলল, পচা মাছ কিনতে এত টাকা খরচ হয়েছে? সত্যি করে বল কত টাকা চুরি করছিস? আমি বললাম মা আমি কি ছোট মানুষ যে বাজার থেকে টাকা চুরি করব? সব গুড়া মাছ কিনতে টাকা শেষ হয়ে গেছে। শিং মাছ 2 কেজি কত টাকা দাম জানো? একবার চিন্তা করে দেখো তো। বাবা বলল, খেতে বসে তোমরা এমন শুরু করছো কেন? আর তাছাড়াও ও বেকার, বাজারে পাঠালে একটু একটু টাকা মারবেই। এটা চিন্তা করে ওকে আবার বাজারে পাঠাতে গেলে কেন? তখনই নীরা হেসে দিয়েছে। সবাই নীরার হাসিটার দিকে তাকিয়ে আছে। এত জোরে নীরা সহজে হাসে না, কিন্তু আজ হেসেছে। সাথে বাবা মা রুবাও হেসেছে। আর কেউ কোনো কথা বলেনি। সবাই সবার মতো করে খাবার খেয়ে চলে গেছে। বিকেলে নীরা আমার কাছে এসে বলে, নীরা বলল, তুমি কি চাকরি করবে সৌরভ? আমি বললাম না, আমি বাবার দোকানে বসবো। অন্যের কথা আমার সহ্য হয় না। আর তোমার রেফারেন্সের চাকরি, সেটা তো জীবনেও করব না। নীরা বলল, সৌরভ সবকিছু ভুলে গেছি। আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু সত্যি তুমি। তখনই নীরা থেমে গেছে। আমি বললাম থামলে কেন? নীরা বলল, থাক বলেও কোনো লাভ হবে না, আমি ঘুমাবো বলে খাটের উপর শুয়ে গেছে। আমি কিছুই বলিনি। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেছে। নীরার সাথে আমার তেমন কোনো ভালো সম্পর্ক তৈরি হয়নি। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এখন আমার তেমন কোনো সমস্যা হয় না। নীরাকে দেখে গেলে আমার আরো ভালো হয়। তবে হঠাৎ করে এমন পরিবর্তন, এর মানে খুঁজে পাচ্ছি না। তার কারণে একদিন আমি নীরাকে দেখে ইচ্ছে করে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছি। আর সেই চাকরিটা আমার হয়ে গেছে। এতে করে আমি আরো অবাক হলাম। বাড়িতে এসে মাকে সবটা বললাম। মা আমাকে বলে, তুই নীরাকে আপন করে এখনো নিতে পারিস নাই, আর নীরা তোকে আপন করে নিয়েছে। এই কথাটার মানে আমি কিছুই বুঝিনি। তবে চাকরিটা আর করিনি, কারণ বাবা অসুস্থ, তাই দোকানে নিয়মিত সময় দিতে পারে না। আমি এখন দোকানে সময় দেই। নীরাও ওর মতো করে আছে। আমি তেমন ঝগড়া করি না, তবে ওর থেকে দূরে থাকি। হঠাৎ একদিন মা ডেকে বলে, মা বলল, সৌরভ নীরাকে নিয়ে ওদের বাড়ি থেকে ঘুরে আয়। আর শোন, কোনো রকম কোনো কথা শুনতে চাই না আমি। বলেছি তুই যাবি, এই হলো নীরার বাড়ির ঠিকানা, নে ধর। আমার হাতে একটা কাগজ দিয়ে বলল। আমি বললাম এতদিন পর ওইখানে যাবে কেন? মা বলল, তুই গেলেই বুঝতে পারবি। আমি আর কিছুই বলিনি। নীরাকে সাথে নিয়ে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা পর ওদের বাড়ির কাছে এসেছি, তাও অনেক কষ্ট করে। কতজনকে যে জিজ্ঞেস করেছি তার ঠিক নেই। নীরাদের বাড়ির সামনে আসতেই দেখি বিশাল বড় এক গেট। সেখানে লেখা আছে, জাভেদ মঞ্জিলে স্বাগতম। নীরাকে নিয়ে ভেতরে যাচ্ছি আর অবাক হচ্ছি। এক এক করে বাড়ির ভেতর থেকে সবাই এসে হাজির হয়েছে। কিন্তু আরো অবাক হচ্ছি যখন দেখেছি নীরাকে সবাই এসে জিজ্ঞেস করছে, এটা তোমার বর? ওর সাথে তোমার বিয়ে হয়েছে? তখনই নীরার কানে কানে গিয়ে বলি। আমি বললাম, নীরা আমার জানা মতে তুমি কখনো এই বাড়িতে আসোনি, তাহলে সবাই তোমাকে কি করে চিনে? নীরা বলল, সেটা আমিও বলতে পারবো না। তখনই একজন বয়স্ক লোক এসেছে আর সবাই কেমন জানি চুপচাপ হয়ে গেছে। আমি তো অবাক, ওনাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে? তখনই উনি যা বলেছে তা শুনে আমি পুরোই অবাক হয়ে গেছি। ওই বয়সটি লোকটি বলল, ছোটবেলায় আমরা তোমাকে অপায়া বলে হাসপাতালে রেখে চলে এসেছি, আর আজ তোমাকে ভাগ্যবতী বলছি। সেই দিনের জন্য আমরা সবাই তোমার কাছে লজ্জিত। আমাকে ক্ষমা করে দিও। উনি হঠাৎ করে নীরার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আর আজ হঠাৎ করে নীরাকে ভাগ্যবতী বলছে কেন? এসব শুনে আমি অবাক হচ্ছি। উনি আমাদের কাছে এসেছে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আজ সবার সামনে ওকে নাতনি হিসেবে মেনে নিচ্ছি। আয় নীরা, আমার সাথে আয়। বলেই উনি নীরাকে সাথে নিয়ে যাচ্ছে। তখনই আমি বলি, আপনি নীরাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখনই লোকটি বলে, আমি নীরার দাদা আর নীরাকে ওর যোগ্য স্থানে নিয়ে যাচ্ছি।
তুমি সৌরভ নীরার স্বামী, তুমি এসো আমার সাথে। আমি কোনো কথা না বলে নীরার সাথে গেলাম। সিঁড়ি দিয়ে উপরে যেতেই বড় একটা বিশাল রুমে আমাদের দুজনকে নিয়ে গেছে। রুমটা একদম সাজানো গোছানো, আর একটা বড় ছবি টানানো। ছবিটা দেখে চিনতে পেরেছি নীরার বাবার ছবি, আর সাথে ওর মা আছে। নীরার দাদা বলল, নীরা এই নাও তোমার মায়ের সকল গহনা, আর এই হচ্ছে দলিল। সবকিছু এখন তোমার নামে। আমি কোনো কিছুই অনিয়ম করিনি। তোমার বাবা যতটুকু সম্পত্তি ভাগ পেত সবটুকুই আমি তোমার নামে লিখে দিয়েছি। এই নে সব কাগজ। নীরা হাত বাড়িয়ে নিতে যাবে, তখনই দাদা বলল, হ্যাঁ সবকিছুই তোকে দিব, আর আমরা তোকে মেনে নিব। তবে একটা শর্ত আছে, সেটা হচ্ছে নীরবকে তোর বিয়ে করতে হবে, আর এই ছেলেটাকে ডিভোর্স দিতে হবে। আমি তোর খালামণির সাথে কথা বলেছি, উনি বলেছে যদি তুই রাজি থাকিস তাহলে এতে ওনার কোনো আপত্তি নেই। নীরা আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে খুশি হচ্ছিলাম, তার মানে মা এই জন্যই আমাকে ওর সঙ্গে পাঠিয়েছে। তখন নীরা বলল এই জন্যই তোমরা ফোন করে আমাকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছো। আমার কোনো কিছুরই দরকার নেই, আমি সৌরভকে ছাড়তে পারবো না। বলে আমার হাতটা ধরে বলে, সৌরভ তুমি চলো আমার সঙ্গে। দাদা বলল, নীরা তুই তোর বাবার মতো হয়েছিস। সত্যি আমি তোকে পরীক্ষা করছিলাম যে সৌরভকে তুই কতটা মন থেকে ভালোবাসিস। এখন বুঝতে পারলাম, হ্যাঁ তুই মন থেকেই ভালোবাসিস সৌরভকে। এবার নে ধর, 2টা সাইন করে দিলে সবকিছু তোর হয়ে যাবে। তখনই আমি বললাম নীরা তুমি এসব কিছুই ধরবে না, আর সাইনও করবে না। যদি তুমি এইসব ধরো আর সাইন করো তাহলে আমার ভালোবাসা কোনোদিনই পাবে না। নীরা বলল, সৌরভ কি বলছো? দাদা বলল, নাচ জামাই, আমার বয়স হয়েছে, আমি মানছি নীরার সাথে আমি অন্যায় করেছি, কিন্তু নীরা এখন এইসব কিছুর প্রাপ্য। আমি সত্যি নীরাকে পরীক্ষা করে দেখছিলাম, আর তোমার মায়ের সঙ্গে আমার কোনো রকম কথাবার্তা হয়নি। আমি বললাম নীরাকে আমি বিয়ে করেছি আমার মায়ের কথা শুনে, তবে আজ আমি নীরাকে কারো কথা শুনে হারাতে চাই না। নীরা তুমি এসো আমার সাথে। বলেই ওর হাতটা ধরে নিয়ে আসতেছি। তখনই বাড়ির সবাই এসে জড়ো হয়েছে। তখনই নীরা বলল, সৌরভ এমনভাবে নিয়ে যাচ্ছ কেন? আমি বললাম সেটা তোমাকে পরে বলবো, তবে তুমি কোথাও সাইন করবে না। ঠিক তখনই ওই ছেলেটাকে দেখলাম, যে ছেলেটা নীরার হাত ধরেছিল রেস্টুরেন্টের ভিতরে। তখনই নীরা বলল, ভাইয়া এসব কি? আর তুমি তো বলেছিলে আমাকে ওরা ওদের বাড়িতে মেয়ে হিসেবে মেনে নিবে। নীরব বলল, নীরা তুই কোনো চিন্তা করিস না, আসলে দাদা তোদের সাথে মজা করছে, চল আমার সঙ্গে। বলে নীরার হাতটা ধরেছে। তখনই আমি নীরাকে টান দিয়ে আমার কাছে নিয়ে যাই। নীরা অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি বললাম নীরা তুমি এখনই আমার সঙ্গে যাবে, দরকার নেই কারো পরিচয়ের। আমি তোমার সব, আজ থেকে আমি তোমাকে আমার মতো করে ভালোবাসবো, তুমি যা বলবে আমি তাই করব, চলো আমার সাথে। তখনই নীরা আমাকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে ওরা সবাই হাসাহাসি শুরু করে দেয়। দাদা বলল, যাক তাহলে আজ আমাদের আইডিয়াটা কাজে লেগেছে, তো নাতনি সে তো তোমাকে ভালোবাসে। তখন নীরার চাচা জেঠুর আর ওনাদের পরিবারের সবাই এসেছে। বাড়ির সবার সম্পর্কে ওর দাদা বলতে লাগলো, নীরব নীরার জেঠুর ছেলে, ও বিবাহিত, ওর একটা রাজকন্যা আছে। তোমার মা ফোন করে বলেছে তুমি আসা মাত্রই আমরা সবাই যেন নীরার সাথে এমনটা করি। তখনই নীরা বলল, দাদা ধন্যবাদ। আর সৌরভ ওনাদের আমি কিছুদিন আগে চিনতে পারি, ওনারা সবাই একদিন তোমাদের বাড়িতে গিয়েছিল, আর তখন সবাইকে দেখেছি। তুমি তো বেশিরভাগ সময় বাড়িতে থাকো না, তাই তুমি এসব কিছু জানতে পারোনি। দাদা বলল, আচ্ছা মজা অনেক হয়েছে, এবার আয় সবাই খেতে বসবি। আর নীরা ওকে নিয়ে ভেতরে আয়। নীরা আমার হাতটা ধরেছে। তখনই একজন এসে আমাদের একটা ঘরে নিয়ে গেছে আর বলে আমরা এই ঘরেই থাকবো। নীরা আমার দিকে তাকিয়ে হাসতেছে, আমি নীরার হাসি দেখে তাকিয়ে আসি। তখনই মাথায় ভূত চেপে বসেছে। নীরাকে জড়িয়ে ধরে সোজা খাটের উপর পড়েছি। নীরা বলল, সৌরভ কি করছো তুমি? আমি বললাম, চুপ, কোনো কথা বলবে না। আমাকে বোকা বানাতে চেয়েছো তাই না? আজ তোমাকে বলেই ওর ঘাড়ে মুখ গুজে দিলাম। নীরা এখনো হাসতেছে আর বলল, আমার সুরসুরি লাগতেছে, আর দরজাটাও খোলা আছে। নীরার কোনো কথা না শুনেই ওকে একের পর এক চুমু দিতে লাগলাম। এবার নীরার ঠোঁটে আমি ঠোঁট গুজে দিলাম। নীরা আমার কাজে অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ছেড়ে দিয়েছি। আমি বললাম, যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম। নীরা কিছু না বলেই চলে গেছে। আমিও ওর পিছু পিছু গেছি। দুজনে খেতে বসেছি। সবাই মায়ের অনেক প্রশংসা করছে। নীরার জেঠু বলল, আচ্ছা আমরা তো শুনেছি নীরার সাথে তোমার কোনো মিল ছিল না, তাহলে বিয়ে করছো কেন? আমি বললাম, মায়ের জন্য, তবে বিয়ের পর থেকেই আমি যেই কাজে যাই সেই কাজেই সফল হই। দাদা বলল, এই বুদ্ধিটা আমি দিয়েছিলাম তোমার মাকে, আর তোমার মা সেটাই করেছে, তবে তোমার বাবা রাজি ছিল না। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এতেই আমি খুশি। আর নীরা তোমার বাবার সম্পত্তিগুলো আমি তোমার নামে দিয়ে দিয়েছি, তুমি চাইলে সেগুলো বিক্রি করে টাকা নিয়ে যেতে পারো। নীরা হ্যাঁ না কিছুই বলেনি।
তারপর সবাই যার যার মতো খাবার খেয়ে চলে গেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিতে গেলাম। বিকেলে এলাকা ঘুরতে বের হলাম। সবাই আমাদের দেখে কি যেন মনে মনে বলছে। নীরা আমার বাম হাতটা জড়িয়ে ধরে রাখছে। এখন আমার কাছে মনে হচ্ছে নীরাকে ভালোবাসাটা আরো অনেক আগেই দরকার ছিল। রাতটা থেকে পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে নীরাকে নিয়ে বাড়িতে চলে এসেছি। মা বলল, কিরে শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এসেছিস কেন? আমি বললাম, আমার ভালো লাগছে না। আর তাছাড়াও শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি না থাকলে তেমন একটা ভালো লাগে না, আর শ্বশুর বাড়িরও ফিল পাওয়া যায় না, তাই চলে এসেছি। তবে নীরার দাদা তো নীরার নামে সব সম্পত্তি দিয়ে দিয়েছে। নীরা বলল, আসলে খালামণি, আমি চলে এসেছি, আগামীকাল থেকে আমার অফিসে যেতে হবে, তাই আমি নিজেই চলে এসেছি। মা বলল, যাক, ভালোই করেছিস। আমি বললাম, আম্মু, তুমি সবকিছু লুকিয়ে রাখছো আমার কাছ থেকে, তোমরা সবাই মিলে আমাকে বোকা বানালে। মা বলল, সত্যি বলতে নীরা তোকে অনেক পছন্দ করে। সেটা যখন রুবা আমাকে বলেছে, তখনই আমি নীরার দাদার সাথে সেটা আলোচনা করি। তখন উনি সম্মতি দেয়। যতই হোক, নীরার দাদার সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার ছিল, তাই আর কি বিয়ের ব্যাপারে আলোচনা করছি। আমি বললাম, কি নীরা আমাকে আগে থেকেই পছন্দ করে? তখনই নীরা দৌড়ে চলে গেছে। মা হেসে দিয়েছে। আমি লজ্জা পেয়ে ঘরে এসেছি। নীরা ওয়াশরুমে যাচ্ছে, তখনই আমি ওর হাতটা ধরে বলি, আমাকে তুমি আগে থেকেই ভালোবাসতে? নীরা বলল, হ্যাঁ, কিন্তু সাহস করে বলতে পারিনি, কারণ আমার মুখ দেখে কোথাও গেলে তোমার অমঙ্গল হয়, তাই। আমি বললাম, তাহলে এখন হয় না কেন? নীরা বলল, সেটা আমি নিজেও বুঝতে পারছি না, তবে আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো, তাই। তখনই নীরাকে কোলে তুলে নেই। নীরা বলল, সৌরভ, কি করছো তুমি? পড়ে যাব, ছাড়ো বলছি। আমি বললাম, আর ছাড়ছি না, বলে নীরাকে নিয়ে সোজা খাটের উপর চলে গেলাম। আমাদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা, রোমান্স সবকিছু হয়েছে। কি তোমাদেরও কি রোমান্স করতে মন চাচ্ছে? এত রোমান্স করা ভালো নয়, বিয়ে করো, তারপর সবকিছু হবে। এখন চলো গল্পে ফেরা যাক। আস্তে আস্তে আমি নীরাকে অনেক বেশি ভালোবাসতে লাগলাম, আর নীরাও। তবে এখন আর নীরাকে কেউ অপায়া অলক্ষী নামে ডাকে না, কারণ নীরাকে কেউ দেখে গেলে সত্যি কিছু হয় না। এদিকে রুবারও বিয়ে হয়েছে, ছেলের নিজের ব্যবসা আছে, বাবা এখন দোকানে কম বসে, আর নীরা চাকরিটা করতেছে, কারণ চাকরিটা খুব ভালো। আমি বারণ করেছি, তবে নীরা বলছে 1 বছর করে ছেড়ে দিবে। নীরাও আমার প্রতি খুব যত্নশীল, আর মা তো নীরার জন্য পাগল। মায়ের জন্য নীরাকে কিছু বলতেও পারি না, সব সময় মা নীরার পক্ষ নিয়ে কথা বলতে থাকে। দেখতে দেখতে নীরা আজ মা হতে যাচ্ছে। আমি অনেক ভয়ে আছি। ডাক্তার এসে যখন বলেছে আপনার কন্যা সন্তান হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তবে সাথে নীরার কথা জিজ্ঞেস করেছি, বলছে নীরাও খুব ভালো আছে। বাবা মা রুবা অনেক খুশি হয়েছে। নীরা যতদিন হসপিটালে ছিল, আমিও ততদিন ছিলাম, এতে করে নীরা অনেক দ্রুত সুস্থ হয়ে গেছে। নীরার প্রতি আমার ভালোবাসাটা বেড়েই চলেছে, আর নীরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। মা বাবা অনেক খুশি হয়েছে, আর আমাদের আশেপাশের মানুষগুলো নীরাকে এখন আর কোনো খারাপ কথা বলে না। আমি নীরাকে নিয়ে খুব সুখে আছি। তো গাইস, এখানেই সমাপ্ত হলো আজকের এই গল্পটি। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর নেক্সট গল্প কি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।